নমস্কার, আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সঙ্গে আমি প্রিন্স মণ্ডল। এই পর্বের প্রতিবেদনের থাম্বনেল দেখেই আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন কোন বিষয় নিয়ে আমি আপনাদের সামনে একটি প্রতিবেদন উত্থাপন করতে চলেছি। আমি লিখেছি, সংকটে না হিন্দু না মুসলমান। প্রকৃত সংকটে কারা জানেন? জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি। তার ঠিক নিচে দুটো ছবি ব্যবহার করেছি, একটি মন্দিরের ছবি আর একটি মসজিদের ছবি। আর এটা নিয়েই আমাদের দর্শকদের মধ্যে একটি কৌতূহল জন্ম দেওয়াটাই স্বাভাবিক। আর এই কৌতূহল থেকে মুক্ত করবার দায় আমাদের, এবং যে প্রশ্ন চিহ্নটা রেখেছি তার উত্তর দেওয়ার দায়ও আমাদের। স্বাভাবিকভাবেই আমি সেটাই করতে চলেছি। এখন দেখুন, প্রতিবেদনের মূল বিষয়ে আমি ঢুকে যাই সময় নষ্ট না করে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ হচ্ছে, আমরা প্রত্যেকেই জেনে গেছি ইতিমধ্যে। এবং সে দেশের সরকার মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন যে তদারকি সরকারটা চলছে, এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ বন্ধের বা তাদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ অমানবিক এবং উদাসীন মনোভাব নিয়ে চলবার চেষ্টা করছে। ফলে সে দেশের সংখ্যালঘু মানুষরা উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, কখন আবার কোন আক্রমণ নেমে আসে। আর পার্শ্ববর্তী রাজ্য হিসাবে আমরাও মানসিকভাবে ভালো নেই, এই কারণেই যে পার্শ্ববর্তী দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যদি আক্রান্ত হয়, এবং সেখানে এখনো তো আমাদের বেশ কিছু প্রিয় কাছের মানুষজন রয়েছে, তাদের উপর আক্রমণ হলে আমরাও মানসিকভাবে ভালো থাকতে পারি না, আমরাও উৎকণ্ঠার মধ্যে দিয়ে রয়েছি। আর সেই কারণেই তো আমাদের রাজ্যের পার্শ্ববর্তী রাজ্য হিসাবে আমাদের রাজ্যের সমস্ত রাজনৈতিক দল এবং বহু সংগঠন তারা কিন্তু এর বিরুদ্ধে বিভিন্ন সভা সমিতি মিটিং মিছিল করে চলেছেন, যেভাবে করছেন এই মুহূর্তে বামপন্থীরা। এবং উল্লেখযোগ্যভাবে বামপন্থীরা কলকাতায় অবস্থিত বাংলাদেশের হাই কমিশনারের অফিসে গিয়ে তাদের ক্ষোভের কথা জানিয়েছেন এবং অবিলম্বে এই সংখ্যালঘুদের উপরে অত্যাচার বন্ধের দাবি তারা জানিয়ে এসছেন। কিন্তু আমি যে কথা বলছিলাম তার মূল বিষয়ে ঢুকতে গেলে একটা জিনিস লক্ষণীয় বিষয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যম এবং মেইন স্ট্রিম মিডিয়ার একটা অংশে আপনি দেখতে পারবেন যে হচ্ছে এই বাংলাদেশকে কেন্দ্র করে এমন একটা প্রচার যে নামিয়ে নিয়ে আসা হচ্ছে যে আমাদের রাজ্যের হিন্দুরা সংকটে আছে। আরে বাবা, আমাদের রাজ্যের হিন্দুরা যদি সংকটে থাকে, দেশের একটা অঙ্গরাজ্য, আমরা আমরা অঙ্গরাজ্যে বসবাস করি। আমাদের দেশের সরকার, যে সরকারে যারা রয়েছে বিজেপি নেতৃত্বাধীন সরকার, তাহলে সেই সরকারটা একটি রাজ্যের একটি সম্প্রদায় যদি হচ্ছে সংকটে থাকে, তাকে সংকট থেকে মুক্ত করবার দায়িত্ব হচ্ছে সেই সরকারের। তাহলে সরকার কি করতে আছে? একটি সম্প্রদায়কে সংকট থেকে মুক্ত করতে না পারলে সেই সরকারটা থাকার দরকারইটা কি? কিন্তু এই সমাজ মাধ্যম কেন করছে এটা? কিছু কিছু রাজনৈতিক দল তারা এমন একটা ভাব করছে, এই যে বললাম হিন্দুরা সংকটে আছে, তার মানে কি হলো, হিন্দুদের মনে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে একটি বিদ্বেষমূলক মনোভাব তৈরি হয়ে যাওয়া, বিদ্বেষমূলক মানসিকতা তৈরি হয়ে যাওয়া। আর যখন একটা রাজনৈতিক দল এহেন কাজ করছে, তখন আরেকটি রাজনৈতিক দল, বিশেষ শাসক দল, তারা বাদ থাকে কিসে? স্বাভাবিকভাবে তারাও নেমে পড়েছে ময়দানে। কেউ বলছেন আমি মসজিদ বানাবো, কেউ বলছেন আজকে আমরা সংখ্যালঘু আছি, একদিন আমরা সংখ্যাগুরু হব। অর্থাৎ একটা জিনিস, তাহলে সংখ্যালঘুদের মধ্যে পশ্চিমবঙ্গের সংখ্যাগুরুদের উপরে একটি হচ্ছে বিদ্বেষমূলক মনোভাব জন্ম দিচ্ছে। আর দুটো সম্প্রদায়ের মধ্যে সুকৌশলে এই মনোভাবগুলো জন্মে দেওয়া হচ্ছে, মনোভাবগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তার ফলে দুটো সম্প্রদায়ের মধ্যে একটি বিভেদ তৈরি হবে, একটা ধর্মের মাধ্যমে একটা বিভাজন তৈরি হবে, মানসিকতার ফারাক ঘটবে। স্বাভাবিকভাবে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা পশ্চিমবঙ্গে ছিল এতদিন যাবৎ, সেখানে ব্যাঘাত ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে একটা অংশের রাজনৈতিক মহলের পক্ষ থেকে। কিন্তু এই যে ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন করা, মানুষকে বিভ্রান্ত করা, এর আসল উদ্দেশ্যটা হচ্ছে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। মানুষ যদি সংকটে থাকে, মানুষ যদি শোষিত, বঞ্চিত, নিপীড়িত হয়, তার থেকে মুক্ত করার দায় কার? সরকারে যারা থাকে তাদের দায় হচ্ছে মানুষকে দুঃখ, দুর্দশা, সংকট থেকে মুক্ত করবার। আর আমাদের রাজ্যে যে শাসক রয়েছে, সে কিভাবে মুক্ত করবে? দেখুন, আমাদের রাজ্যের শাসক দলের একাধিক নেতা মন্ত্রীরা দুর্নীতির দায়ে অভিযুক্ত। একটা দুটো নেতা নয়, অসংখ্য নেতা মন্ত্রীর নামে দুর্নীতির অভিযোগ রয়েছে। তার মধ্যে একাধিক নেতা মন্ত্রী তারা কিন্তু জেল খেটেছেন, কেউ জামিনে মুক্ত আছেন, কেউ বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এখনো তদন্ত চলছে, কেউ জেলের মধ্যে রয়েছেন, তদন্ত চলছে তার বিরুদ্ধে। আবার কেউ একটা তদন্তকারী সংস্থার মধ্যে দিয়ে জামিন পেয়েছেন,
আর একটা তদন্তকারী সংস্থা তাকে গ্রেপ্তার করে নিচ্ছেন। এরকম একটা অবস্থার মধ্যে অর্থাৎ শাসক দল দুর্নীতি মুক্ত হতে পারছে না বলেই মনে করা হচ্ছে, বিশেষ করে বামপন্থী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। আর একটা কথা মাথায় রাখবেন, এই যে দুর্নীতির কথা বলছিলাম, দুর্নীতি জন্ম দেয় শোষণ, বঞ্চনা, নিপীড়নের। আর এই দুর্নীতির কারণে শাসক দলের একাধিক নেতামন্ত্রীরা দুর্নীতিগ্রস্ত হয়েছে। এই দুর্নীতির কারণেই তো মানুষ, পশ্চিমবঙ্গবাসী শোষিত, বঞ্চিত, নিপীড়িত হচ্ছে। কিভাবে নিপীড়িত হচ্ছে দেখুন, সেই সারদা থেকে শুরু করে যদি আমি আরজি কর পর্যন্ত আসি, অনেক সময় লেগে যাবে। আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। সারদায় টাকা রেখেছিল কারা? গরিব মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা, তারা সারদায় টাকা রেখেছিল। সেই টাকাটা তছরূপ হয়ে গেছে। সেই টাকাটা সেই আমানতকারীরা আর ফেরত পাননি। এখানে শোষিত হয়েছেন আমানতকারী, সেই টাকাটা পেলেন না। তদন্ত কোথায় আছে, সিবিআই তদন্ত করছিল কোথায় আছে, সেটাও অনেকে জানেন না। আমি জানি না, যদি কেউ জেনে থাকেন জানাবেন, জেনে নেব। এইভাবে শোষিত হচ্ছে। আরজিকর ঘটনায় গরিব মানুষেরা, আরজিকর এই স্বাস্থ্য দপ্তরে যে দুর্নীতি, গরিব মানুষেরা বঞ্চিত হচ্ছে চিকিৎসা ব্যবস্থা থেকে, সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থা থেকে, যে দুর্নীতির অভিযোগ রয়েছে। অন্যদিকে কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, শ্রমিক তার ন্যায্য মজুরি পাচ্ছে না। এখন তো কৃষক মজুরি না পাওয়ার ফলে কৃষিকাজ কমিয়ে দিয়েছে, চাষ কমিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই কৃষি শ্রমিক উদ্বৃত্ত হয়েছে। তারা তো বসে থাকতে পারে না, তাদের তো একটা পরিবার আছে, পরিবার প্রতিপালন করতে হবে। তার ফলে তারা কৃষি শ্রমিক থেকে অন্য জায়গা, অসংগঠিত বিভিন্ন ক্ষেত্রে কনভার্ট হয়ে তারা সেখানে দিন মজুরের কাজ করছে, শ্রমিকের কাজ করছে। তারাও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে তারা যখন মজুরি ঠিকমতো পাচ্ছে না, দিনের পর দিন দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পাচ্ছে, আয়ের সঙ্গে সঙ্গতি রাখতে পারছে না, স্বাভাবিকভাবে তাদের পরিবারে একটি অভাব অনটন চরম আকারে দেখা দিয়েছে একটা বড় অংশের মধ্যে। অন্যদিকে রাজ্যে আমার আপনার ঘরের ছেলেমেয়েরা, যারা বাচ্চারা স্কুল কলেজে পড়াশোনা করে, তারা সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের ভবিষ্যৎ, সামনের দিকে ভবিষ্যৎটা খুব উজ্জ্বল, একথা আর বলা যাচ্ছে না। কারণ দুর্নীতির মধ্য দিয়ে অযোগ্য ব্যক্তিরা চাকরিতে ঢুকে পড়েছে, শিক্ষা ব্যবস্থার মধ্যে জড়িত হয়ে পড়েছে। তাদের কাছে শিক্ষা নিচ্ছে আমার আপনার ঘরের ছেলে মেয়েরা, সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের ভবিষ্যৎটা কতটা উজ্জ্বল, এখানে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তারপরেও আমার আপনার ঘরের ছেলে মেয়েরা, যারা শিক্ষিত বেকার যুবক যুবতী, তারা চাকরি পাচ্ছে না, বঞ্চিত হচ্ছেন। যতটুকু চাকরি হচ্ছে সেখানে দুর্নীতি, প্রত্যেকটা দপ্তরে দুর্নীতির অভিযোগ উঠছে। তদন্ত করছে তদন্তকারী সংস্থাগুলো, আর এই সবগুলো তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত। সিবিআই পরিচালনা করে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, আর ইডি পরিচালিত হয় অর্থ মন্ত্রকের দপ্তর থেকে। আসছি সে কথা। এইবার এই শোষণ বঞ্চনার হাত থেকে বাঁচবার জন্যে যখন বামপন্থীরা দুর্বল হলো, তখন বামপন্থীরা এই কথাই বলে থাকেন, তৃণমূলের হাত ধরে বিজেপি পশ্চিমবঙ্গে তাদের জায়গা করেছে। মানুষ তখন বিজেপিকে বিশ্বাস করতে লাগলো, তাদেরকে আঁকড়ে ধরলো অবলম্বন হিসাবে। কিন্তু পরবর্তীকালে এই দুর্নীতির তদন্তকে কেন্দ্র করে মানুষ যখন দেখলো এই তদন্তকারী সংস্থাগুলো মানুষকে সহায়তা দিতে পারছে না, দুর্দশা থেকে মুক্ত করতে পারছে না, আর কেন্দ্রীয় সরকারের যে শাসক দল রয়েছে এই বিজেপি, এবং এই বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, আর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পরিচালিত এই সিবিআই, একের পর এক এই দুর্নীতিদায় অভিযুক্তরা জামিন পেয়ে যাচ্ছেন। সাজা তাদের এখনো পর্যন্ত হচ্ছে না। এখনো তদন্ত প্রক্রিয়া চলছে, শুনানি অনেক ক্ষেত্রে হয়নি, অনেক ক্ষেত্রে শুনানি চলছে। ইডির অবস্থা সেই একই অবস্থা। বামপন্থীরা বারে বারে এই অভিযোগ তুলেছে। তার মানে বামপন্থীরা একটা অভিযোগ বারবার তোলে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে, যে পশ্চিমবঙ্গের শাসক আর দিল্লির শাসক অর্থাৎ তৃণমূল এবং বিজেপি, এই দুটো দলের মধ্যে একটি বোঝাপড়া রয়েছে উপর তলায়। নিচের তলায় তারা শুধু বিরোধিতা করছে, এরকম অভিযোগ বামপন্থীরা বারে বারে করে আসছে। আর এই বামপন্থীরা যে অভিযোগটা করছে অমূলক যে নয়, যদি আমরা একটু লক্ষ্য করি, যে অন্য কথা তো ছেড়ে দিলাম, ওই যে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে যে তার যে জবানবন্দি বাংলায় তর্জমা করলে নাকি তার অর্থ পাল্টে যাবে, সেই কারণে তর্জমা করা যায়নি বলেই তার নাকি জামিন হয়েছে, এরকম ঘটনা ঘটেছে। সব শেষে যদি আমরা লক্ষ্য করি, এই যে আরজি করের ঘটনা জানিয়ে এখনো উত্তাল হচ্ছে সারা বাংলা, সেই সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, সিবিআই তার নামে চার্জশিট দিয়েছে। এই মুহূর্তে সিবিআই গ্রেপ্তার করেছিল আরজি করের ঘটনা তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে, গ্রেপ্তার করেছিল
টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে চার্জশিট দিতে পারেনি 90 দিনের মাথায়, ওইদিকে 58 দিনের মাথায় সঞ্জয় রায়ের নামে চার্জশিট হয়ে গেছে। অথচ এই দুজনের বিরুদ্ধে চার্জশিট দিতে পারল না বলে তারা জামিনে মুক্ত। তাহলে কেন বা গ্রেপ্তার? তাহলে প্রধানমন্ত্রী দপ্তর পরিচালনা করছেন এই সিবিআইকে। তাহলে বামপন্থীরা যে অভিযোগগুলো করে দিদি আর মোদির সেটিং, এটা অমূলক ভাবতেও তো কষ্ট হয়। আর এগুলো থেকেই বিজেপি মানুষ বুঝতে পারে বিজেপিও মানুষের দুঃখ দুর্দশা মোচনে পরীক্ষিতভাবে ব্যর্থ। স্বাভাবিকভাবেই মানুষ আবার বিজেপির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বামপন্থার দিকে ঝুঁকছে। আর এই সব বিষয় থেকে মানুষকে বিভ্রান্ত করবার জন্যে এই ধর্মীয় বিভাজন, আর এটা ভালোভাবেই জানে ধর্ম হচ্ছে মানুষের একটি প্রাণ, মানুষের মধ্যে ধর্মটাকে খুবভাবে আমরা আঁকড়ে ধরি। আর ধর্মে যদি আঘাত করা হয় তাহলে মানুষ সমস্ত কিছু ভুলে ধর্মের মধ্যে ডুবে থাকবে, এরকম চিন্তা ভাবনা। এই ধর্মীয় বিভাজনের মধ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার, মানুষের মস্তিষ্কটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটি বড় ষড়যন্ত্র বলে মনে করা হচ্ছে বলেই রাজনৈতিক মহলের এবং রাজনৈতিক বিশ্লেষকের একটা অংশ মনে করছেন। তাহলে আমি যে প্রশ্নটা প্রথম করেছিলাম আমার থাম্বনেলে, কারা শোষিত, কারা সংকটে, জানেন? উত্তর হচ্ছে এইটাই, সংকটে রয়েছে শ্রমজীবী খেটে খাওয়া গরিব পশ্চিমবঙ্গের একটি বড় অংশের মানুষ। কেন, কিভাবে সংকটে সেটা তো বললাম। কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, না পাওয়ার ফলে তার কৃষি কাজের জায়গাটা ছোট করে নিয়ে এসছে, ফলে কৃষি শ্রমিক হচ্ছে উদ্বৃত্ত, সেই উদ্বৃত্ত কৃষি শ্রমিক অন্যান্য অসংগঠিত ক্ষেত্রে কাজ করছে, তারা ন্যায্য মজুরি পাচ্ছে না, বিড়ি শ্রমিক ন্যায্য মজুরি পাচ্ছে না, কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, বেকার ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, কলকারখানা পশ্চিমবঙ্গে নেই, সেই টাটা কারখানা তাড়িয়ে দেওয়ার পরে আর একটা কারখানা তৈরি হয়নি পশ্চিমবঙ্গে। অন্যদিকে দিনের পর দিন, অন্যদিকে আমার আপনার ঘরের ছেলেমেয়েরা অযোগ্য শিক্ষকদের কাছে শিক্ষা নিচ্ছে, শিক্ষা গ্রহণ করতে বাধ্য হচ্ছে। দুর্নীতির মাধ্যমে নিয়োগ অযোগ্য শিক্ষকরা আমার আপনার ঘরের সন্তানকে শিক্ষা দিচ্ছে। স্বাভাবিকভাবেই তাদের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হবে একটি প্রশ্নচিহ্ন সেখানে দেখা দিয়েছে। আর একদিকে যখন মানুষ তার ফসল দাম না পেয়ে, শ্রমিক ন্যায্য মজুরি পাচ্ছে না, অতএব তাদের সংসারে অভাব অনটন রয়েছে, তার মধ্যে প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, মানুষ তার সংসার প্রতিপালন করতে হচ্ছে হিমশিম খেতে হচ্ছে। এইভাবেই মানুষগুলো সংকটের মধ্যে রয়েছে। অর্থাৎ এক কথায় সংকটের মধ্যে রয়েছে না হিন্দু না মুসলমান, সংকটে রয়েছে উভয় সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু সংখ্যাগুরু সব সম্প্রদায়ের শ্রমজীবী খেটে খাওয়া গরিব মানুষটা সংকটে রয়েছে। এখানে সংকটে যিনি হিন্দু আছেন তিনি সংকটে নেই, যিনি মুসলমান তিনি সংকটে, বা যিনি মুসলমান তিনি সংকটে নেই, যিনি হিন্দু তিনি সংকটে, এরকম বিষয় নয়। সমাজের প্রতিটি স্তরের প্রতিটি অংশের মানুষ তারা সংকটে রয়েছে। অর্থাৎ আমার প্রশ্নটার উত্তর আপনাদের বোঝাতে পারলাম, না হিন্দু না মুসলমান কেউ সংকটে না, সংকটে মানুষ। এই একটি সম্প্রদায়ের উপর যদি এক সম্প্রদায় দ্বারা আক্রান্ত হন তাহলে সেরা হচ্ছে অপরাধী। একটি মুসলিম যদি একটি হিন্দুকে আক্রমণ করেন তিনি মুসলিম নন, তিনি অপরাধী। ঠিক সেইভাবেই একজন হিন্দু যদি আর একজন মুসলিমকে আক্রমণ করেন তিনি হিন্দু নন, তিনি অপরাধী। এই চোখে যদি আমরা দেখতে পারি, নিশ্চিতভাবেই আমরা সমাজ ব্যবস্থাটাকে আরো উপরের দিকে নিয়ে যেতে পারবো, মানুষকে সংকট থেকে মুক্ত করতে পারবো। আর সংকট থেকে মুক্ত করতে গেলে এই ধর্মীয় গোড়ামি থেকে মানুষকে বের করতে হবে। ধর্ম করুন, আপনার ধর্ম তো আপনি করবেনই, কিন্তু এই ধর্মীয় বিভাজন এখান থেকে আমাদের বেরিয়ে এসে যার জায়গায় সে কাজ করবেন, যার ধর্ম সে পালন করবেন, এখানে কোনো সমস্যা থাকার কথা নয়। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য একটা অংশ এই ধর্মীয় বিভাজন করে দিয়ে আমাদের মধ্যে একটি বিভেদ তৈরি করে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে, যাতে করে আমরা মূল যে সমস্যা সেখান থেকে আমাদের মস্তিষ্কটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়। এইটাই ছিল আমার প্রতিবেদনের মূল বিষয়। যদি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করুন, মানুষের কাছে পৌঁছে দিন। দেখা হবে আরেকটি প্রতিবেদনের সঙ্গে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।